হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর কালকে রাতে আমাদের এদিকে তো ভয়ানক ভূমিকম্প হয়েছে, আমরা রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এইসব কথা সাইডে রেখে এখন যাব সোজা রেডি হতে, কারণ আমাদের 5টা থেকে জঙ্গল সাফারি করতে যাওয়ার সময়। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের জিপ অলরেডি চলেও এসছে আর হোমস্টের বাইরে অপেক্ষা করছে। চলো, রেডি হয়ে বেরিয়ে গেছি। 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি, অনেক তাড়াতাড়ি, কিছুই সেরকম করিনি, জাস্ট নর্মাল মেকআপ করেছি। দুটো জিপ গাড়ি এসছে আমাদের জন্য। আর এখন 5:30 মতন বাজে। বৃষ্টিটা থেমেছে, নাহলে ভাবছিলাম কি করে জঙ্গল সাফারি করবো। কালকে সারা রাত ধরে আমাদের এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই গেছে, তাই একটু ওয়ারিড ছিলাম যে বৃষ্টি হলে কিভাবে জঙ্গল সাফারি করব। বাট থ্যাংক গড বেরোনোর আগে বৃষ্টিটা থেমেও গেছে। চলো, আমরা বসে পড়েছি সবাই গাড়িতে এবং আমাদের জিপও স্টার্ট হয়ে গেছে এন্ড উই আর অল সেট টু হিট টু জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কি হাওয়া দিচ্ছে! এখন আমরা সোজা প্রবেশ করছি একদম ন্যাশনাল পার্কের ভেতরে। তো চলো, ন্যাশনাল পার্কে ঢুকতে ঢুকতে তোমাদের এর ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দিই। ছোট বড় কম বেশি কিন্তু আমরা সবাই জানি যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ফেমাসই হচ্ছে এখানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, এবং এটার জন্য কিন্তু এটা ডুয়ার্স অঞ্চলের মধ্যে অন্যতম ফেমাস এবং সব থেকে বড় ন্যাশনাল পার্কের মধ্যে একটা। পার্কের ভেতরে ঢুকে সব থেকে বেশি যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে এটার প্রচন্ড বাজে রাস্তা। মানে এতটাই বাজে রাস্তা যে জিপের ওপরে কিন্তু দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিল না ঠিক করে। এবং এই পার্কটি মূলত 216 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। আমরা অনেকটাই ভেতরে এসে গেছি, এখনো অবধি কোনো পশুর কিন্তু দেখা মেলেনি। আজকে কোনো পশুর দেখা পাবো কিনা তা জানি না, কিন্তু আমি এই ওয়েদারটাকে ভীষণ ভাবে এনজয় করছিলাম। এতক্ষণ ধরে সাফারি করছি, এখন পর্যন্ত একটা হরিণের দেখাও পাইনি। রাস্তা ভীষণ খারাপ, দাঁড়ানো যাচ্ছে না। হাতিতে সাওয়ারি হচ্ছে। আমার বডি পুরো ব্যথা হয়ে গেল। এখানে নেমে কি করবো? যা বাড়ি মেরেছে জিপে, এত ঝাঁকুনি হয়েছে, স্কিন লাল লাল হয়ে গেছে। এখন পর্যন্ত হরিণের দেখা তো পাওয়া যায়নি, কিন্তু ময়ূরের দেখা নাকি পাওয়া গেছে। চলো দেখি গিয়ে। ময়ূর ডাকছে, ওই তো উপরে ময়ূর, ওই যে উপরে ময়ূর, ওই যে মাথার ওই যে গাছে, ওই যে উপরে ময়ূর বসে আছে। হাতি দেখেছিস? হাতি এই তো একদম এই গাছের ডালের এন্ডে, আর ওখানে ময়ূর। সুন্দর গন্ডার দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাথর।
একটু আগে আমাদের জিপ একটা খালের পাশে দাঁড় করালো এবং করিয়ে বলছে যে ওইটা নাকি গন্ডার দেখা যাচ্ছে। এবার সেটা গন্ডার নাকি জলহস্তী সেটা বোঝার ক্ষমতা তো আমাদের ছিল না, কারণ অনেকটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম একটা উঁচু ঢিপির মতন কিছু একটা দেখা যাচ্ছিল। বৃষ্টি নেমে গেছে, ছাতা পুরো, ছাতাটাও আনিনি। এরপর যেতে যেতে হঠাৎ করে আমরা বাইসনের দেখা পেলাম, বাট সেটা অনেকটা দূর থেকে, তাই ক্যামেরাতে ক্যাচ করা ভীষণই টাফ ছিল। এরপরেই আমাদের জিপ দাঁড়ালো একটা ওয়াচ টাওয়ারের পাশে। আমি ওয়াচ টাওয়ারে উঠিনি, আমি জাস্ট নেচারটাকে ভীষণ ভাবে উপভোগ করার চেষ্টা করছি। মেঘের আড়ালে হালকা হালকা রোদও দেখা যাচ্ছে আর তার সাথে এত মিষ্টি হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম ওয়াচ টাওয়ারে উঠে এমনিও কিছু দেখতে পাবো না, তার থেকে ভালো এখানে কয়েকটা ছবি তুলে নিই। মোটামুটি আমাদের 2 ঘন্টা জঙ্গল সাফারি করানোর পরে এখন আমরা এক্সিট করছি ন্যাশনাল পার্ক থেকে। বলে রাখি এই সাফারির টিকিট ছিল পার হেড 200 টাকা করে। এখন আমাদের চলছে ডকুমেন্টস ভেরিফিকেশন গেটের বাইরে, তাই আমরা জিপের মধ্যে অপেক্ষা করছিলাম। সবশেষে এটাই বলবো, যদি নেচারকে ফিল করতে চাও তাহলে অবশ্যই এই পার্কটা ভিজিট করো, কিন্তু এখানে কোনো অ্যানিমেলস এর দেখা পাবে কিনা সেটা নিয়ে প্রচন্ড সন্দেহ আছে। জঙ্গল সাফারি করতে এসে পশুর দেখা পাওয়া কিছুটা ভাগ্যের উপরও ডিপেন্ড করে। চলে এসেছি হোমস্টের কাছে অ্যান্ড তোমরা আমার ফেসে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ারলি দেখতে পাবে। আমি অনেকটা আশা নিয়ে জঙ্গল সাফারি করতে গেছিলাম, ভেবেছিলাম অনেক কিছু ক্যাপচার করতে পারবো, ভ্লগে তোমাদেরকে দেখাতে পারবো, বাট সেগুলো সুযোগ হয়নি। কিছু দেখতে পাইনি, শুধু কয়েকটা বাইসন ছাড়া। ভালো লাগে ঘুরে, ছবি তুললাম, এটাই যা। এটা খালি খুলে যাচ্ছে আমার ব্যাগে। এখন যাব ব্রেকফাস্ট করব, তারপরে স্নান করব, স্নান করে রেডি হয়ে আমরা যাব হচ্ছে ভুটান বর্ডারের দিকে। সে হাই। 2 hours later. স্নান টান করে ফ্রেশ হয়ে একদম একটা প্রিটি হোয়াইট ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে অলমোস্ট, এখন 9টা বেজে গেছে। তো এখন যাব হচ্ছে আমরা ভুটান বর্ডার ভিজিট করতে, সেখানে কিছু সাইট সিন করবো। আর এই সানগ্লাসটা কালকে এখান থেকে পারচেস করেছি, আই হোপ ভালো লাগছে। এখন আমরা ব্রেকফাস্টও করিনি, সে কখন উঠেছি 4টের সময়, খিদে খিদে পাচ্ছে প্রচন্ড। দেখি সবাই রেডি নিয়েছে, আমি এখন অন্য গাড়িতে বসবো, আজকে অন্য গাড়িতে বসবে কারণ ভিডিও করবে। চল। এখন আমাদের ডেস্টিনেশন হলো ফুট শিলং, ভুটান। আই ডোন্ট নো ওয়েদার আই এম প্রোনাউন্সিং দ্য নেম কারেক্টলি অর নট, বাট সেখানে যাওয়ার আগে আমরা করতে এলাম ব্রেকফাস্ট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ছাড়িয়ে আমরা এখন চলে এসেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আর এখানে রাস্তার দুপাশে শুধু বিঘা বিঘা চা জমি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা কি জানো, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে লার্জ কোয়ান্টিটিতে চা বাগান কিন্তু রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। চলে এসেছি আমরা ইন্ডিয়া ভুটান বর্ডারের কাছে, আর আমাদেরকে বলা হলো যে এই জায়গাটা পায়ে হেঁটে ক্রস করতে হবে। গাড়ির চেকিং আলাদা জায়গায় হবে আর আমাদের সিকিউরিটি চেক হবে ডিফারেন্ট জায়গায়। আর এই দেখো ভুটান বর্ডার। লাস্ট টাইম যখন নেপাল বর্ডার ক্রস করেছিলাম তখন তো আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ বর্ডার ক্রসের সময় প্রচন্ড জ্যাম ছিল, অনেকক্ষণ আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 11:30 হয়ে গেছিল। অ্যান্ড সেই ব্লগটা যদি তোমরা দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। লাহিড়ি
রাইট নাও উই আর ইন ভুটান, বর্ডার ক্রস করলাম আর আমরা যাব সাইট সিইং ভিজিট করতে। বাট আমাদের গ্রুপের বলবে একজনকে আটকে দিয়েছে, তার 19 বছর হয়ে গেছে অথচ তার ভোটার কার্ড হয়নি, ওই জন্য। ঠিক আছে, আমরা তো পারমিশন পেয়ে গেছি, তো আমরা এখন যাবো। কি সুন্দর। এখানে আমি একটা কথা বলতে চাই, ঘুরতে এসে আমাদের এত সুন্দর হোমস্টে আর গাড়ি বুক করেছে, মানে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না, তোমরা গাড়ির হালাত দেখে বুঝতেই পারছো। ওইখানে আমরা আমাদের চেকিং হয়েছে ওই জায়গাটা। বর্ডার ক্রস করতে গেলে যে জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে ভোটার কার্ড আর আধার কার্ড, এবং 18 বছরের নিচে বাচ্চাদের জন্য অবশ্যই বার্থ সার্টিফিকেট ক্যারি করতে হবে। আজকে আমাদের লাকটা বড়ই খারাপ। একে তো আমাদের টিম মেম্বারের মধ্যে একজন বর্ডারের কাছে আটকে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে যে জায়গায় যাওয়ার কথা তার মধ্যে একটা স্পট পুরো ক্যান্সেল হয়ে যায়, কারণ পাহাড়ে ধস নামার জন্য সেই রাস্তাটা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। তাই আমরা এখন ইউটার্ন নিয়ে যাচ্ছি মনেস্ট্রি দেখতে। আমরা এখন পাহাড়ে উঠছি, পাহাড়ের রাস্তা। পেছন দিক দিয়ে রেখে দাও, এ বই বই নিয়ে আমাদের এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, ওটা দেখতে আমরা যাচ্ছি। কজন আছে? এখন আমরা এসে পৌঁছেছি ভুটানের এক বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির নাম হচ্ছে ফুটসিলং মনেস্ট্রি অর জাংটু পেলরি মনেস্ট্রি। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে ইন্ডিয়া থেকে আমরা যখন ভুটান এলাম, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা ডিফারেন্ট একটা কান্ট্রিতে এসে প্রবেশ করেছি। সবার প্রথমেই যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এদের বাড়ি বা মনেস্ট্রির রুফ প্যাটার্ন। ভুটানের বেশিরভাগ বাড়ি বা টেম্পল গুলোর ছাদই কিন্তু পুরো ফ্ল্যাট হয়, এবং এদের জানলা বা দরজাগুলো ম্যাক্সিমাম কাঠের তৈরি হয়। শুধু তাই নয়, সেই কাঠে খোদাই করা থাকে নানা রকমের নকশা, আর সেটাকে রাঙিয়ে দেওয়া হয় ট্র্যাডিশনাল রং দিয়ে। তবে লাল রংটাই মনে হয় এরা বেশিরভাগ ইউজ করে। পুরো স্ট্রাকচারটা দেখতে সিম্পল হলেও লাগে কিন্তু বেশ আর্টিস্টিক। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে হঠাৎ করে। ইন্ডিয়াতে বেশ ভালোই গরম লাগছিল, বাট এখানে পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। এখন একটা কেস হয়েছে এখানে, আমার সাথে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে। আমরা যখন মন্দিরে প্রবেশ করছি তখন হঠাৎ করে কিছু ছেলে মেয়ে আমাকে ডেকে বলে যে তারা নাকি আমার সাথে ছবি তুলতে চায়। তো আমি যখন তাদেরকে কোয়েশ্চেন করলাম যে কেন, তখন তারা জানালো যে তাদের ইচ্ছা একজন ভুটানিজ মেয়ের সাথে ছবি তুলতে চায়। তো আমি তাদেরকে এটাও জানালাম যে আমি ইন্ডিয়ান, বাট তাও তারা দেখলাম আমার সাথে ছবি তুলে নিয়ে গেল। ভুটানে গিয়ে আরো কি কি করলাম সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।